এদিকে সারাদিনভর আওয়ামী কর্মীদের তাণ্ডবের পর রাতেও আন্দোলন চলছে। ঢাকাসহ অনেক জায়গা অচল করে তারা। শেখ হাসিনা সফল হয়েছে, এটা নিয়ে বিশেষ করে বর্তমান সরকার ও সমন্বয়কদের উপর প্রভাব পড়েছে। দেখলেন তো শেখ হাসিনার পাওয়ার, একটা কল রেকর্ডের পাওয়ার। মানে তিনি শুধু জাস্ট ফোন দিয়ে বলছে যে 18 তারিখে হরতাল ডাক দিবা আর ঢাকা শহরের ভিতরে বড় একটি সমাবেশের আয়োজন করবা। দেখলেন তো হাজার হাজার লক্ষ লক্ষ কর্মীরা কিন্তু রওনা করে দিলেন। নানান জায়গায় নানান ডিস্ট্রিক্টে আওয়ামী লীগের আপনার এই তাণ্ডব শুরু হয়ে গেছে। এদিকে রাজধানীর বাইরে ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্য দিয়ে চলছে সকাল সন্ধ্যা হরতাল। কর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ, টিয়ার গ্যাস ও রাবার বুলেট নিক্ষেপ। গেল 4 থেকে 5 দিন আগে আপনার ভারতের বিজেপির একজন নেত্রী তিনি বলছিলেন, দেখেন 20 তারিখের পর কি হয়, ডক্টর ইউনূস কোন পথে পালায়, কোথায় থেকে কি ছুটে যায়, পরিস্থিতি কি হয়। তো ওই বক্তব্যটাকে অনেকে আমরা হালকা নিয়েছিলাম। তবে আজকে ভারতে এই মুহূর্তে অবস্থানরত শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রী, পলায়নরত আছেন এই মুহূর্তে। তো সেখান থেকে তার নতুন করে একটা কল রেকর্ড ফাঁস হয়েছে। আমি বিশ্বাস করি যে আওয়ামী লীগের কাছ থেকে অনেকগুলো বিষয় শেখা উচিত বিএনপির। কি রকম সেগুলো? সাম্প্রতিক সময় বিএনপি মিজানুর রহমান আজহারীকে নিয়ে যেভাবে সমালোচনা করছে, তুচ্ছ তাচ্ছিল্য কটাক্ষ করছে, এটা বিএনপির জন্য ভালো নয়। তার কয়েকটা সিমটম আমি বলে দিচ্ছি। আওয়ামী লীগ 15 বছর তার ক্ষমতার সময়গুলোতে সবচেয়ে বেশি অপমান অপদস্থ করেছে আলেমদের। প্রায় আধা ঘন্টা চলে দুপক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া আর ককটেল বিস্ফোরণ, উত্তেজনা ছড়ায় শহর জুড়ে। হরতাল চলাকালে সংঘর্ষে জড়ায় বিএনপি ও আওয়ামী লীগ কর্মীরা। প্রথম যে ভুলটি করেছেন সেটি হলো যে উনি তার নিজস্ব কিছু জানাশোনা লোককে তার এই রাষ্ট্র পরিচালনার জন্য উপদেষ্টা নিয়োগ করেছেন। হ্যাঁ, কয়েকটা ভুল পদক্ষেপের জন্যই আজকের এই অবস্থা। দর্শক শ্রোতা, আপনারা তো সবাই জানেন আজ 18ই জানুয়ারি সারা দেশের মধ্যে কি হয়েছে। আওয়ামী লীগ কর্মীরা রাজপথে নেমেছিল এবং তারা রীতিমতো ভয়ঙ্কর তাণ্ডব করেছিল। এখন সারাদিন পরে রাতও এইসব হচ্ছে। গাইজ, এইসব বিষয় পর্যালোচনা করে আমরা অনেক তথ্য পাই এবং ভিডিও পাই, তারা ঘটনাস্থলে কি করতেছে, এবং রাজপথে থেকে আমরা যেই নিউজগুলো রেডি করেছি সেইগুলোই আপনাদের সামনে ধারাবাহিকলি এই ভিডিওতে দেখাবো। ভিডিওটা কিছুটা লং হবে কিন্তু অনেক তথ্য দেখতে পারবেন এই ভিডিওর মাধ্যমে, যে তাদের পরিকল্পনাটা কিভাবে বাস্তবায়ন করে। এবং শেখ হাসিনার কল রেকর্ডটি ফাঁস হওয়ার পর, মানে শেখ হাসিনা কল রেকর্ডে বলেছিল যে এই 18 তারিখ তারা হরতাল করবে, তারা অনেক কিছুই করবে, তারই প্রেক্ষাপটে রাত বড় এইসব হচ্ছে। আসুন দর্শক, আপনাদের জন্য আমি যেই নিউজগুলো রেডি করেছি সেইগুলো আগে এখানে দেখে আসি এবং ভিডিও শেষে আমাদের মন্তব্য করি তাদের এই তাণ্ডবগুলা নিয়ে। অন্যদিকে এই তাণ্ডবের মুখে পড়ে অনেকের কিন্তু খুবই খারাপ অবস্থা হয়, সমন্বয়ক, উপদেষ্টা, আরও অনেকে, সবকিছু দেখতে পারবেন। আসুন দেখে আসি। এখনো বাংলাদেশের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ কতটা শক্তিশালী, আর বিএনপি এবং জামাতের গুতাগুতির রেজাল্টের কারণে আওয়ামী লীগ একটা ফায়দা পাচ্ছে। আর এই কথা আমার না, আইনজীবীদের বক্তব্য হচ্ছে বিএনপি এবং জামাতের অন্তঃকোন্দলের কারণে তাদের প্রার্থীরা কাঙ্ক্ষিত পদ পদবি পাননি, আর সেই সুযোগে আওয়ামী লীগের যারা আইনজীবীরা আছেন তারা বাজিমাত করেছেন। দর্শক, সিলেটে একটা গতকালকে নির্বাচন হয়েছে, আর সেই নির্বাচনে আওয়ামী লীগের নেতাকর্মী বা আওয়ামী লীগ পন্থী যারা আইনজীবীরা আছেন তাদের জয় জয়কার হয়েছে। ভাবা যায় আজকের দিনে? জি, ঘটনা সত্য। সিলেট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামী লীগের বিশাল জয় হয়েছে। আমরা ডিটেলস যদি আপনাদেরকে বলি, সিলেট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি, সাধারণ সম্পাদক সহ অধিকাংশ পদে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ পন্থী আইনজীবীরা। কয়েকটি মাত্র পদ পেয়েছে বিএনপি পন্থী আইনজীবী। ভোট গণনা শেষে আপনার গতকালকে শুক্রবার 2025 সালের বার্ষিক নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট সৈয়দ মোহাম্মদ তারেক। বৃহস্পতিবার সকাল 10টা থেকে বিকেল 4:30 পর্যন্ত এই ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এতে টোটাল 1850 জন ভোট দিয়েছেন। 1850 জন ভোটারের মধ্যে 1460 জন যারা আইনজীবী আছেন তারা ভোটাধিকার প্রয়োগ করেছেন। নির্বাচনে টোটাল 26টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করেছেন বিএনপি, আওয়ামী লীগ, জামাত সহ 65 জন প্রার্থী। নির্বাচনের সভাপতি পদে 15 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি সরোয়ার আহমেদ চৌধুরী আবদাল 770টি ভোট পেয়েছেন। সাধারণ সম্পাদক পদে জেলা ছাত্রলীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক মোহাম্মদ জুবায়ের বক্ত জুবের 330টি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
অন্য পদের মধ্যে সহসভাপতি এক পদেও আওয়ামী লীগের জ্যোতির্ময় পুরকায়স্থ কাঞ্চন, সহসভাপতি 2 নম্বর পদে বিএনপির মোহাম্মদ মুখলিসুর রহমান, যুগ্ম সম্পাদক এক পদে আওয়ামী লীগের অ্যাডভোকেট মোহাম্মদ ওহিদুর রহমান, যুগ্ম সম্পাদক 2 পদে বিএনপির অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুর রব নেওয়াজ রানা, একই দলের সমাজ বিষয়ক সম্পাদক পদে মোহাম্মদ মিজানুর রহমান, সহ সমাজ সম্পাদক পদে আওয়ামী লীগের অ্যাডভোকেট সৈয়দ রাব্বি হাসান, লাইব্রেরি সম্পাদক পদে আওয়ামী লীগের হেনা বেগম, প্রধান নির্বাচন কমিশনার পদে মোহাম্মদ সয়ফুল আলম, সহকারী নির্বাচন কমিশনার পদে আব্দুল্লাহ হেলাল, মোহাম্মদ কাউসার জুবাইর, সহ সম্পাদকীয় পদেও এমদাদ উদ্দিন মোহাম্মদ এমদাদ, শাহেদ আহমেদ কাউসার নির্বাচিত হন। আপনি রেজাল্টের রেশিওটা নিশ্চয়ই বুঝতে পারছেন। এছাড়া আপনার কার্যনির্বাহী কমিটির 11টি পদেও সেখানেও আওয়ামী লীগপন্থী যারা আইনজীবীরা ছিলেন তাদের আধিপত্য দেখা গেছে। তো কেন এই কারণ যে আওয়ামী লীগের প্রতি সারা বাংলাদেশের আমরা এরকম বিভিন্ন জায়গায় দেখছি ঘৃণা প্রচণ্ড এখন পর্যন্ত যেটা শো হচ্ছে, তো আওয়ামী লীগ নাই বা আওয়ামী লীগের অবস্থান নাই, মানুষ আওয়ামী লীগকে মন থেকে মুছা ফেলছে, ছুঁড়া ফেলাই দিছে, এই যখন আমরা বক্তব্য শুনি, অপরদিকে এই ভোটার যেটা হয়ে গেল সিলেটের জেলা আইনজীবী কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা সেক্টর, সেখানে আওয়ামী লীগের জয় জয়কার। তো কারণ হিসাবে সাধারণ আইনজীবীদের বক্তব্য বিএনপি এবং জামাতের মধ্যে যে অন্তঃকোন্দল আছে তার কারণেই তাদের প্রার্থীরা কাঙ্ক্ষিত পদ পদবি পাননি, সেই সুযোগে আওয়ামীপন্থী আইনজীবীরা তারা দান মেরেছেন। আপনারা জানেন যে ফ্যাসিবাদী শেখ হাসিনা বাংলাদেশ থেকে বিতাড়িত হয়ে নানা ধরনের ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। তার মধ্যে একটি উল্লেখযোগ্য ষড়যন্ত্র হচ্ছে বাংলাদেশের মানুষকে অস্বস্তিতে ফেলানো, এদেশের জনগণের মধ্যে অস্বস্তি বিরাজ করানো। সেই অস্বস্তির অংশ হিসেবে আজকে তাদের বাংলাদেশে সকাল সন্ধ্যা হরতাল চলছে। শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশে এখন হরতাল চলছে। এখন আপনারা বলুন বাংলাদেশে কোন মানের হরতাল চলছে, কিভাবে চলছে? আপনারা কমেন্টস করলে কিংবা আপনারা পত্রপত্রিকার নিউজগুলোতে গেলে দেখতে পারবেন যে আসলে হরতালটা কোন অবস্থায় চলছে, কি চলছে। বাংলাদেশের মানুষের কাছে একজন ধোঁকাবাজির নাম হচ্ছে শেখ হাসিনা, যারা 5ই আগস্টের পরে, জুলাই বিপ্লব শেষ হওয়ার পরে বাংলাদেশের মানুষকে নতুন করে ধোঁকাবাজিতে নেমেছে যে আপনাকে যে কোনো মূল্যে ব্যস্ত রাখা, আপনি ব্যস্ত থাকবেন, আপনি মনে করবেন কি জানি হয়ে যাচ্ছে, কি জানি ঘটবে। কিন্তু আজকের কোনো একটা কুকুরও নামে নাই, বিড়ালও নামে নাই শেখ হাসিনার নির্দেশে কোনো এক জায়গায় হরতাল পালন করতে। আমরা দেখেছিলাম 2018 সালের, 14 সালের, 24 সালের নির্বাচনগুলোতে কুকুর, বিড়াল, গরু, মহিষ এগুলো নির্বাচনী মাঠে গিয়ে ভোট দিতে গিয়েছিল। কিন্তু আজকের শেখ হাসিনার পরিস্থিতি এমন হয়েছে, কুকুরেরাও চেনে গিয়েছে, বিড়াল চিনে গিয়েছে, গরু মহিষও চিনে গিয়েছে যে শেখ হাসিনা নামক নেত্রী, তার মতো বাজে এবং বাস্তবতা হচ্ছে এই যে তিনি একজন রাষ্ট্রের চরম শত্রু নেত্রী, এটা তারা চিনতে পেরেছে। না হয় আজকে তিনি ঘোষণা দিলেন, তার মুখের ঘোষণা আমি শুনলাম যে তোমরা হরতাল ঘোষণা করে দিবা, হরতাল দিয়ে দিবা, হরতাল পালন করবা, নামতে দিলে নামবা, না হয় হরতাল করবা। কোথায় শেখ হাসিনা আপনার সেই হরতাল আমি জানতে চাই এবং দেখতে চাই। আপনি যখন চেগিয়ে চেগিয়ে কথা বলতেন বিরোধী দলগুলোকে কটাক্ষ করে যে এই দলগুলোর কোনো আন্দোলন নাই, সংগ্রাম নাই, তারা কিচ্ছু করতে পারে না, তারা মাঠে নামতে পারে না, তাদের সাথে জনগণ নাই, তখনও বাংলাদেশের জনগণ হরতাল কিংবা অন্য যে কোনো আন্দোলন চোখের সামনে দেখতে পেয়েছে। কিন্তু আপনি একজন নেত্রী, যা আমি বারবার বলেছিলাম যে 15ই আগস্টের পরে যেমন আওয়ামী লীগের কাউকে খুঁজে পাওয়া যায়নি, শেখ হাসিনার পতনের পরেও এমন কোনো শুভাকাঙ্ক্ষী আপনারা পাবেন না যারা তার জন্য মাঠে লড়াই করবে। কয়েকদিন আগে দেখলাম কয়েকজন ব্যক্তিকে গভীর রাতে মিছিল করতে, সম্ভবত তাহাজ্জুদের নেত্রী, তাহাজ্জুদের কর্মীরা মিছিল করতে উঠে বারবার পিছনের দিকে তাকাচ্ছে। মানে 3 মিনিট বা 1.5 মিনিটের একটা মিছিল করবে, সে মিছিলের জন্য অন্তত 100 বার পিছনের দিক তাকাচ্ছে এবং সে মিছিলটা আবার তাহাজ্জুদে রুখতে হচ্ছে। তো এই যে তাদের অবস্থানটা, এর কারণটা কি? কারণ হচ্ছে জনবিচ্ছিন্ন সংগঠনে রূপান্তরিত হয়েছে, জনগণ থেকে সম্পূর্ণ দূরে চলে গিয়েছে, জনগণ তাদেরকে কোনোভাবে গুরুত্ব দেয় না। সে কারণে 0 পয়েন্টেও তারা ধরা খেয়েছে। 30 লক্ষ লোক আনার কথা বলে 3 জন লোকও আনতে পারে নাই, চট করে বর্ডার থেকে আসবে বলে আসতে পারে নাই,
আজ তারা হরতাল করবে। তা আমি আওয়ামী লীগের যারা যারা বড় বড় আপনার নায়ক ছিলেন, যারা যারা বক্তব্য দিতেন খেলা হবে খেলা হবে, আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই কোন জায়গাটায় আপনারা বসে খেলছেন। আমরা একটু আপনাদেরকে দেখতে চাই, আমরা একটু আপনাদের পাশে আসতে চাই। বাংলাদেশের এমন কোনো মানুষের বাচ্চা আছেন যে প্রমাণ করে দেখাতে পারবেন যে আজকের শেখ হাসিনার হরতাল কোথাও কোনো জায়গায় পালিত হচ্ছে, কিংবা কোনো এই নেওরা কুকুরের বাচ্চাগুলো কোনো জায়গায় আসতে পেরেছে? দেখাতে পারবেন? নাই। তার মানে হচ্ছে এই আওয়ামী লীগ এই শুধুমাত্র আপনার সামনে, আমার সামনে জনগণকে বিভ্রান্ত করার জন্যই শুধুমাত্র এই তারিখগুলো ঘোষণা দেয়। আপনারা শুনেছেন কালকে শেখ হাসিনার একটা বক্তব্যে 20 মিনিটের জন্য তিনি বেঁচে গিয়েছেন। কালকেও অভিনয় করছে 20 মিনিটের জন্য বেঁচে গিয়েছি। আমরা এতদিন বলেছিলাম এই শেখ হাসিনা হচ্ছে এমন একজন স্বার্থবাদী নেত্রী যিনি মানুষকে হত্যা করে শুধু তার জীবনকে রক্ষার জন্য যা ইচ্ছা তাই করতে পারবে। তিনি পাও ধরতে পারবে, হাত ধরতে পারবে, যেমনটা এই দেশে এক সময় জামাত ইসলামের পাও ধরেছিল, হাত ধরেছিল, মাপ চেয়েছিল, আবার তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছিল। আজকের আবার নতুন করে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের সাথে সমঝোতা করতে চায়। বিএনপির জন্য মায়াকান্না শুরু করে দিয়েছে, অনেক জায়গায় দেখলাম তাদের নেতারাই একেবারে এখন খুব প্রশংসাও করে। আর গত 16 বছর তাদের উপরে যে জুলুম অত্যাচার করেছে সেইটা কোনো খবর নাই। সে কারণে বলছি এই আওয়ামী লীগ হচ্ছে মিথ্যুক এবং একটি পরাজিত শক্তি। তারা তাদের স্বার্থে যা ইচ্ছা তাই করতে পারে। তো আমি যেটা বলছিলাম যে শেখ হাসিনা বলছে 20 মিনিটের জন্য তিনি রক্ষা পেয়েছেন, 20 মিনিট চলে গেলে তার কি হতো সেটা তিনি বলার চেষ্টা করছেন। হ্যাঁ, 20 মিনিটের জন্য যেই নেত্রী রক্ষা পেয়েছেন, আপনি তাহলে গত 16টি বছর কিসের উপরে ভিত্তি করে আপনি ক্ষমতায় থেকেছেন সেটা এখন নিজের কাছেই নিজে জপুন। আপনার প্রশাসন, আপনার পুলিশ, আপনার সব কিছু থাকা সত্ত্বেও আপনার আওয়ামী লীগ, আপনার সমস্ত অবৈধ এমপি, সরকারি এবং বেসরকারি বিরোধী দলীয় সব লোকই আপনার, তাহলে তারপরেও আপনি 20 মিনিট থাকতে পারেন নাই। এর প্রমাণ হচ্ছে আপনি এই বাংলাদেশের জনগণের কোনো নেত্রী নয়। আপনি সে কারণে থাকতে পারেন নাই। আপনি বলছেন আপনাকে শেষ করে ফেলতো। হ্যাঁ, আপনি যদি বাপের বাচ্চা হতেন আপনি গণভবন ছেড়ে যেতেন না। আপনি বলেছিলেন শেখ হাসিনা পালায় না, তো সেই শেখ হাসিনা পালিয়েছেন। নিজে আবার বলছেন যে 20 মিনিটের জন্য আল্লাহ আপনাকে রক্ষা করেছে। 20 মিনিটের জন্য আপনি এখান থেকে পালিয়ে গেলেন কেন? লজ্জা হওয়া উচিত আপনার। চরম নির্লজ্জ একজন নেত্রীর নাম হচ্ছে শেখ হাসিনা, যিনি তার নিজের ইতিহাসকে ভুলে যায়, যিনি তার পরিবারের ইতিহাসকে ভুলে যায়, যিনি তার বাংলাদেশের মানুষের ক্ষতি করতে যা যা প্রয়োজন সবকিছু 24 ঘন্টা করে বেড়ায়। ক্ষতি ছাড়া তার মাথায় আর কিছু কাজ করে না। তার নাম শেখ হাসিনা। আজকের সেই শেখ হাসিনা এখন বলছে 20 মিনিট। আমরা যখন বলতাম তখন অনেকে হাসি দিয়ে উড়িয়ে দিতেন, না শেখ হাসিনা পালায় নাই, তাকে বাধ্য করে এখান থেকে পালাতে দেওয়া হয়েছে, চলে গিয়েছে। এখন কালকে তো শেখ হাসিনার কথায় শুনলেন যে 20 মিনিটের মধ্যে কিভাবে ছায়া, ব্লাউজ, জামা কাপড় ফেলে রেখে পালিয়ে গিয়েছে। এটার দ্বারা কি প্রমাণিত হয়? তিনি পালিয়েছেন, তিনি নিজে পালিয়েছেন এবং তিনি কাউকে না জানিয়ে তিনি তার দলের কর্মীকে পর্যন্ত একটা মেসেজ না দিয়ে পালিয়েছেন। তার মানে এত বড় স্বার্থপর, নির্লজ্জ, বেহায়া কোনো ধরনের নেত্রী আর বাংলাদেশের জমিনে হতে পারে না, ছিল না, এখনো নেই। অথচ আপসহীন নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া কত জুলুম সহ্য করেছেন, কত অত্যাচার সহ্য করেছেন, জেল জুলুম সহ্য করেছেন, দেশ থেকে পালায় নাই। দেশের মানুষের কথা চিন্তা করে এই বয়োবৃদ্ধ অবস্থায়ও তিনি বাংলাদেশে ছিলেন বিনা চিকিৎসায়। তাকে শর্ত দেওয়া হয়েছিল পাসপোর্টের 15ই আগস্টের নাম চেঞ্জ করতে হবে, রাজনীতি থেকে অবসরে যেতে হবে, দুর্নীতির দায় স্বীকার করে ক্ষমা চাইতে হবে, তাহলে নাকি তাকে বিদেশে চিকিৎসা দেওয়া হবে। শেখ হাসিনার সেই প্রস্তাবগুলো প্রত্যাখ্যান করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলেছিলেন একটা জায়গায় আমি আপোষ করব না। যায় নাই, চিকিৎসা নেয় নাই, তিনি দেশেই ছিলেন। এ সকল সত্য কথা এখন বের হচ্ছে, দিন দিন বের হবে। এভাবে করে বাংলাদেশের সমগ্র রাজনৈতিক দলের নেতারা তারা জুলুম সহ্য করেছে, পালায় নাই। সাইদি সাহেব পালায় নাই, নিজামী সাহেব পালায় নাই, কাদের মোল্লা পালায় নাই, আলী হাসান মুজাহিদ পালায় নাই, সালাউদ্দিন কাদের চৌধুরী পালায় নাই।
তারা বাংলাদেশেই ছিল, ফাঁসির রশিতে ঝুলেছে, কিন্তু আপনি পালিয়েছেন। আপনি সাংবাদিক হত্যা করেছেন, গুম করেছেন, খুন করেছেন, মানুষ মেরেছেন, তারপরেও আপনি বাংলাদেশের একজন শাসক হিসাবে মানুষের ভালোবাসা পেতে পারেন নাই। তো আজকের আপনার হরতাল কেমন চলছে বাবুজান? আমি আপনাকে জিজ্ঞেস করছি, আপনার নির্দেশিত হরতাল কেমন চলছে বাংলাদেশে জানতে চাই। শেখ হাসিনা বাংলাদেশের হরতাল কি দিনে হয় না রাতে হয়, বাংলার জনগণ জানতে চায়। আমি অ্যাডভান্স বলে দিচ্ছি, এমনও হতে পারে রাত 3টার সময় 3-4 জনে মিলে একটা মিছিল করবে, হরতাল সফল হলো, সবাইকে ধন্যবাদ। এটা অবাস্তব কিছু নয়। তার মানে ভোর রাত্রের মিছিলের অপেক্ষায় আপনাকে থাকতে হবে। দিনের বেলা মিছিল করার মুরাদ এখন আর আওয়ামী লীগের নাই, শেখ হাসিনার নাই, শেখ পরিবারের নাই, এমনকি এই চোর বাটপার গুন্ডারা আজকের সব কিছু মানে ফেলে তারপরে তারা পরাজিত হয়েছে, পরাস্ত হয়েছে। তাদের অফিসগুলোতে এখন কুকুর বিড়ালেরা প্রস্রাব করে, মানুষ পর্যন্ত যেতে ভয় পায়। এই হচ্ছে আওয়ামী লীগের এখন বাস্তব চিত্র বন্ধুরা আমার। অতএব দিল্লির দালালি করে ক্ষমতায় 16 বছর 15 বছর থেকেছিলেন, 41 পর্যন্ত থাকার স্বপ্ন দেখেছিলেন। বাংলার জনগণ সেটা দেখতে দেয় নাই, হতে দেয় নাই। আগামী দিনেও বাংলাদেশে দিল্লির দালালি করে কেউ কোনো জায়গায় সঠিকভাবে কিছুই করতে পারবেন না। আমাদের উচিত আমাদের দেশপ্রেমিক নাগরিকদের। বাংলাদেশে যদি আওয়ামী লীগ পুনর্বাসন হয়, এটার জন্য দায়ী কে থাকবে? বিএনপি, জামাত? অনেকেই বলতেছে যে এটার জন্য দায়ী থাকবে বিএনপি, জামাত। নো, বাংলাদেশে যদি আওয়ামী লীগ পুনর্বাসন হয়, এটার জন্য সম্পূর্ণ দায়ী থাকবে এই সরকার, বর্তমান যে সরকার আছে, এই অন্তর্বর্তীকালীন সরকার দায়ী থাকবে। দেখেন, বাংলাদেশের টিভি চ্যানেলে কোনটা প্রচার হবে, কোনটা প্রচার হবে না, এই দায়িত্ব, এই সিদ্ধান্ত কিন্তু অনেকটাই এই সরকার নিতে পারবে। এটা কিন্তু বিএনপি জামাত নিতে পারবে না। অনেকেই বলতেছে যে বিএনপি জামাত স্থানীয় পর্যায়ে আওয়ামী লীগের অনেককে মিশাইতেছে। বিএনপি কি করতে দিল না? বিএনপি রাষ্ট্রপতি পদত্যাগ করতে দিল না, তারপরে এই যে আপনার ঘোষণাপত্রে বাধা দিচ্ছে, অনেক কথাই বলতেছে। আওয়ামী লীগের নিষিদ্ধ এটার পক্ষে না বিএনপি। একটা কথা আপনাকে বলি, আপনি আওয়ামী লীগকে তো আপনারা নিজেরাই করবেন নিষিদ্ধ। এইটার কেন? আওয়ামী লীগের অস্তিত্ব বিলীন তো আপনারাই করবেন। আজকে আওয়ামী লীগের প্রচারণা, শেখ হাসিনার ভাষণ বিভিন্ন টিভি চ্যানেলে প্রচার করতেছে। দেশের শেষ জীবনটা টুঙ্গিপাড়ায় কাটাতে চাইছিল, 20 মিনিট দেরি হইলে চলে মানে আমাদেরকে মেরে ফেলতো, আমাদেরকে 21 আগস্টে মারার চেষ্টা করছে, তারপরে অনেক কথাই বলছে। এই ধরনের নিউজ কেন প্রচার করতে দেওয়া হচ্ছে? এটার কোনো বাধা আছে? যে হচ্ছে মাফিয়া, যে এত মানুষের জীবন নিল, যে এত মানুষকে গুম করলো, যার বিরুদ্ধে ইন্টারপোলের রেড অ্যালার্ট জারি হয়েছে, সে তার রেকর্ডিং বাংলাদেশের টিভি চ্যানেলে প্রচার করতেছে। এইটা কি ডক্টর মোহাম্মদ ইউনূস কন্ট্রোল করতে পারতেছে না। এখন দোষ কি আপনি বিএনপিকে দিবেন? এখন দোষ কি আপনি জামাতকে দিবেন? বিএনপি জামাতকে দোষ দিয়ে লাভ নাই। আপনি করেন না, ফার্স্টের থেকে বলে আসতেছি, আপনি স্বৈরাচারের মতো মনোভাব ধারণ করেন। বাংলাদেশের জনগণ আপনার সাথে আছে। আওয়ামী লীগের বিচার করেন, আওয়ামী লীগকে ধরেন। আরাফাত জয়ের যে বন্ধু, সজীবদের জয়ের বন্ধু, আমাদের তথ্যমন্ত্রী ছিল। আরাফাত যখন গ্রেপ্তার হয় উত্তরাতে অথবা গুলশানে, আমি যদি ভুল না বলি, তখন হিরো আলম সবাইকে মিষ্টি খাওয়াইলো। 100% শিওর সে গ্রেপ্তার হয়েছিল। সে কিভাবে দেশ ত্যাগ করলো? আবার তার দেখলাম মানে কল রেকর্ডিং প্রচার করতেছে আওয়ামী লীগের পেজে। কিভাবে দেশ ত্যাগ করছে? 700 কোটি টাকা খরচ করে বেলজিয়ামে গেছে কে? হাসান মাহমুদ। কিভাবে দেশ ত্যাগ করছে? এই সরকার কি পরিচালনা করতেছে? বিএনপি। হ্যাঁ, এয়ারপোর্টে কি বিএনপির লোকজন বসায় রাখছে? জামাতের লোকজন বসায় রাখছে? কে যাইতে সুযোগ করে দিচ্ছে? এই সরকার। সে একটা কথা বলে দেই, যদি বাংলাদেশে আওয়ামী লীগ পুনর্বাসন হয়, সম্পূর্ণ দায়ভার আপনাদের নিতে হবে। আমরা কিন্তু আপনাদের বিচার করব, যারা আছেন। এত সহজেই কিন্তু ছাড়বো না, একটা কথা বলে দিলাম। যারা আছেন আপনাদের কিন্তু এত সহজেই ছাড়বো না। আপনারা আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য চেষ্টা করতেছেন, আমরা চাচ্ছি না। বিএনপি জামাতের উপর চাপাই দিয়ে আপনারা নিজেরা তলে তলে সব করতেছেন। কে কিভাবে গেল আরাফাত দেশের বাইরে? কিভাবে 700 কোটি টাকা চুক্তি করে হাসান মাহমুদ দেশ ত্যাগ করলো? ঠিক মাইক্রোফোন পাইলেই দোষ সব বিএনপিকে দিয়ে দিবেন, দোষ সব জামাতকে দিয়ে দিবেন, রাজনৈতিক দলকে দিয়ে দিবেন। আপনাদেরকে কি জন্য বসানো হয়েছে? ঐক্যের বা জোটের প্রস্তাব দিয়েছে কার্যত আওয়ামী লীগ।
অবাক হচ্ছেন? ইটস ট্রু, এটা প্রকাশ্যে বলতে পারছে। এবং আমি মনে করি যে আকীদাগত জোট বিএনপি আওয়ামী লীগ হয়ে গিয়েছে, অবস্থানগত দৃষ্টিভঙ্গিগত জোট আওয়ামী লীগ বিএনপি হয়ে গিয়েছে। আওয়ামী লীগ নেতা হাসান মাহমুদ, পলাতক নেতা, তার একটা ভিডিও বক্তব্য শুনলাম, তার নিজের ফেসবুক পেজে তিনি আপলোড করেছেন। তিনি যেখানে আছেন ওই এলাকায়, সম্ভবত বেলজিয়ামে, যে কোনো আওয়ামী লীগের একটা প্রোগ্রামে নানান বিষয়ে কথা বলেছেন। তার মধ্যে একটা নিউক্লিয়াস পয়েন্ট হচ্ছে যে বিএনপির সাথে আমরা জোটগতভাবে ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্র পুনরুদ্ধারে একমত, একসাথে কাজ করতে পারি। এবং হাসান মাহমুদ রেফারেন্স দিয়েছেন যে অতীতে আমরা করেছি, বিএনপি আওয়ামী লীগ একসাথে কাজ করেছি গণতন্ত্র পুনরুদ্ধারে, অতএব বিএনপি আওয়ামী লীগ একসাথে কাজ করতে চায়, রাজি। আওয়ামী লীগের পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হয়েছে আর বিএনপির পক্ষ থেকে এই প্রস্তাব গ্রহণ করা হয়েছে। কিভাবে সেদিকে আসছে। হাসান মাহমুদ বিএনপিকে আনুষ্ঠানিকভাবে ধন্যবাদ জানিয়েছেন। আওয়ামী লীগ আনুষ্ঠানিকভাবে বিএনপিকে ধন্যবাদ জানিয়েছে। আপনি চিন্তা করছেন? কয়েকটা প্রশ্ন, এই প্রশ্ন কটা ইম্পর্টেন্ট। যে ৭১কে যখন ছোট করা হচ্ছে আওয়ামী লীগের ভাষায়, মুক্তিযুদ্ধকে যখন ভুলিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, বিএনপি সেটা রুখে দিচ্ছে। মানে বিএনপি মুক্তিযুদ্ধের পক্ষে অবস্থান নিয়ে, অথচ এই বিএনপি জিয়াউর রহমান একে রাজাকারের চর, নানান পাকিস্তানের চর, নানান কিছু বলছে, রাজাকারের দল, স্বাধীনতা বিরোধী। বিএনপিকে বলছে, বিএনপিকে আওয়ামী লীগ কখনো স্বাধীনতার পক্ষে শক্তি মনে করতো না, স্বাধীনতা বিরোধী মনে করত। সেই বিএনপি এখন মুক্তিযুদ্ধের পক্ষে দাঁড়িয়েছে, এজন্য হাসান মাহমুদ বা আওয়ামী লীগ বিএনপিকে ধন্যবাদ দিচ্ছে। এবং এটাকে খাসভাবে ব্যাখ্যা করছেন যে জামাত শিবিরের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন, ৭১ পরাজিত শক্তির বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। আসলে তো বিএনপি কাজ করেছে, তারা ভারতের ৭১ প্রজেক্ট খাচ্ছে। আপনি যদি হারুনের বক্তব্য শোনেন, আপনি যদি পাপিয়ার বক্তব্য শোনেন, এই পাপিয়া কি করেছে আপনারা নিঃসন্দেহে অবগত হয়েছেন অলরেডি। ভারতের মিডিয়ায় এখন বিএনপি নেতারা কথা বলছে, তারা টকশোতে যাচ্ছে, অথচ এগুলো বর্জন করা আমাদের কথা ছিল। সেই ভারতের মিডিয়ায় বলছে পাপিয়া যে বিশ্বজিৎকে নাকি জামাত শিবির হত্যা করেছে, এটা তিনি নাকি দেখেছেন, আরো নাকি কাকে কাকে হত্যা করতে দেখেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় মুক্ত, অথচ তিনি কাউকে দেখেননি। মানে কি মিথ্যা কথা! দেখেন, বিএনপি এখন ভারতের ময়ূক রঞ্জনের চাইতেও ভয়ানক মিথ্যা হকারী, তার চাইতেও পচে গেছে। পাপিয়া নাকি দেখেছে যে ফ্লোরে ফেলে জবাই করছে, হত্যা করছে, হাত পা কেটে ফেলছে, অমুক, এগুলো নাকি তিনি দেখেছে। এগুলো যে মিথ্যা, এত তো পাগলেও জানে, অথচ ভারতের মিডিয়ায় সাথে কানেক্টেড হয়ে এই কথাগুলো বলছে। হকার মিথ্যা হকার করছে, কিসের ময়ূক রঞ্জন? ওর চাইতে বিএনপি নেতারা এখন নিকৃষ্ট মিথ্যা কথা বলছে। বিশ্বজিৎকে নাকি হত্যা করতে দেখেছে পাপি, আরো কত মিথ্যাচার। মানে দেখেন, এই পাপিয়ার বক্তব্যটা আপনারা শুনেছেন নিঃসন্দেহে, যারা আমাদের বক্তব্য শোনেন তারা, যে জামাত ধর্ম ব্যবসা করে, তারা রক কাটে, এই করে সেই করে, তারা স্বাধীনতা বিরোধী, তারা জঙ্গি, তাদের চাইতে খারাপ কিছু হয় না। এটা ভারতের মিডিয়ায় ভারতের কাছে যে বলছে। তাহলে আপনি চিন্তা করেন বিএনপি আওয়ামী লীগ আকীদাগত জোট হয়েছে কিনা। দৃষ্টিভঙ্গিগত জোট অলরেডি হয়ে গিয়েছে। হাসান মাহমুদকে এমনি এমনি ধন্যবাদ জানিয়েছেন, এই কারণে ধন্যবাদ জানিয়েছে। দর্শক, এবং এই ৭২ সংবিধান রক্ষা, এবং আরো স্পেশাল ধন্যবাদ তো জানাবে যে আওয়ামী লীগ নিষিদ্ধের বিরোধিতা করেছে বিএনপি, এই জন্য বিএনপিকে ধন্যবাদ। খালেদা জিয়াকে শেষ করে দিয়েছে, খালেদা জিয়া আর মাইনাস হয়ে গিয়েছে রাজনীতি থেকে, এই মাইনাসটা করেছে আওয়ামী লীগ। আমি আগেও বলেছি, -2 বাংলাদেশে এস্টাবলিশড হয়ে গিয়েছে, কার্যকর হয়ে গিয়েছে। হাসিনা তো পালিয়ে মাইনাস হয়েছে, আর খালেদা জিয়াকে আওয়ামী লীগ স্লো পয়জনিং করে, কারাগারে নীরবে নিভৃতে অত্যাচার করে, চিকিৎসা থেকে বঞ্চিত করে, রাজনীতি থেকে মাইনাস করে দিয়েছে। খালেদা জিয়া আর জীবনে জীবিত বাংলাদেশে ফিরতে পারবেন, আপনারা লিখে রাখেন। খালেদা জিয়া আর বাংলাদেশে ফিরতে পারবেন না, ফিরবেন না, সেই সুযোগ নেই। সেই ফিজিক্যাল স্টেবিলিটি থাকবে না যে বিমান জার্নি করে, স্পেশাল এয়ার অ্যাম্বুলেন্সও আসার মতো অবস্থা থাকবে না। বয়স, তার শারীরিক অবস্থা, এগুলোই মাঝে মাঝে একটু ভালো হবে, কোনো রকম একটু হাঁটতে পারবেন, কিন্তু যে কোনো সময় ডিটেরিয়েট হবে। এখানে রিপ্লেসমেন্টের সুযোগও হয়তো বা নেই। তার লিভার ট্রান্সপ্লান্ট করতে গেলে হয়তো বা মারা যেতে পারে। তারেক রহমানকে দেশে আসতে দেয়নি, বিএনপির হাজার হাজার মানুষকে হত্যা করেছে সেই আওয়ামী লীগের দৃষ্টিতে বিএনপি ছিল স্বাধীনতা বিরোধী রাজাকার। জিয়াউর রহমান ছিল পাকিস্তানের চর রাজাকার।
সেই আওয়ামী লীগ বিএনপিকে ধন্যবাদ জানায়। এটা কম কম কষ্টে বা কম কিছু পেলে ধন্যবাদ জানায় না, অনেক বড় কিছু পেয়েছে বলে ধন্যবাদ জানায়। বুঝতে পারছেন এই ধন্যবাদ কেন? এই মূল জায়গা হচ্ছে এটা যে ভারতের মধ্যস্থতায় আওয়ামী লীগ বিএনপি আকীদাগত জোট হয়ে গিয়েছে, এটাই হচ্ছে সত্য কথা। পাপিয়ার বক্তব্য, হারুনের বক্তব্য, মেজর হাফিজের বক্তব্য, দুদুর বক্তব্য যে তারা এই যে মিজানুর রহমান আজহারীর বিরুদ্ধে পরিকল্পিতভাবে লেগেছে এবং আজহারের মাহফিলে গিয়ে বিএনপির লোকজন নাশকতা করে, সিলেটে মাহফিল পণ্ড করেছে, বিএনপির লোকজন করেছে। স্বাভাবিক, ভারত এরকম জনপ্রিয় একজন ইসলামিক স্কলারের উত্থান সহ্য করবে না, যেরকম আল্লামা সাঈদীকে টার্গেট করেছে এরকম আজহারীকে টার্গেট করবে, এই জন্য বিএনপির মাধ্যমে এগুলো করাচ্ছে। সবকিছু মিলে যাচ্ছে। তো দর্শক, ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাই না, এটা থেকে বাঙালি জাতি বুঝা নিছে যে ঠাকুর ঘরে যে ব্যক্তি আছে তিনি কলা খাচ্ছেন, যার কারণে যিনি জিজ্ঞেস করলেন ঠাকুর ঘরে কেড়ে, তো সেই লোক বলতেছে আমি কলা খাই না। আচ্ছা, আমরা এই গল্পটা কেন বললাম? প্রেক্ষাপট আছে, কুমিল্লার কিছু সুল্লুক টুল্লুকে শোনা লাগে। নির্বাচন ইস্যুতে বিএনপি মুখে যতটুকু বলছে, ভেতরে এর থেকে 10 গুণ বেশি মানে নির্বাচন ইস্যুতে তাদের পরিকল্পনা, প্ল্যান, সরকারকে চাপ দেওয়ার ইস্যু, রাজপথে নামার ইস্যু, বিভিন্ন ধরনের কিন্তু কাজ করে যাচ্ছে। আবার অপরদিকে সমন্বয়করা জানে এই নির্বাচন যত দ্রুত হয়ে যাবে, আজকের দিনে তাদের যে পাওয়ার অফ লেভেল, বিভিন্ন জায়গায় প্রধান অতিথি, আইজি, ডিআইজি, সেনাপ্রধান, হ্যাঁ, বা ধরেন গণভবন, বঙ্গভবন, যে অ্যাক্সেস, এগুলো কিন্তু থাকবে না। কেন থাকবে না? কারণ বিএনপি ক্ষমতায় আসবে মোটামুটি নিশ্চিত বলা যায়। আর বিএনপির সাথে এই সমন্বয়কদের সর্বশেষ যেই কেমিস্ট্রিটা, এটা এতটাই ঝোল পাকাই গেছে যে বিএনপি ক্ষমতায় আসলে সমন্বয়করা মোটামুটি নর্মাল, আগে যেমন সার্জিস ছিল, হাসনাত ছিল, আসিফ এখন হেলিকপ্টার চড়ে, এগুলা কিন্তু আর থাকবে না, নাহিদেরও থাকবে না। এখন তারা পদ পদবীর কারণে এটা তারা পাচ্ছে। তো কেন? ছাত্ররা চায় সংস্কার চলবে দীর্ঘকাল, একটা নির্দিষ্ট টার্গেটের আগে সংস্কার বন্ধ হবে না, আর এই সংস্কারের জন্য সরকারকে সময় দেওয়া উচিত। আর এর আগে নির্বাচন হইয়া গেলেই সরকারও বিদায় হবে, এই সমন্বয়কদেরও পাওয়ারটা কিন্তু পড়ে যাবে। বিএনপি গেলে, যদিও তারেক রহমান বলছেন সবাইকে সম্মান করা হবে, কিন্তু লোকাল লেভেলে আপনি ছাত্রদলের নেতাকর্মীদের বা বিভিন্ন জায়গায় বক্তব্য যদি আপনি ফোকাস করেন, বিএনপি নেতারা যেভাবে কথা বলছেন, আমরা এরকম আইডিয়া করছি, নাও হইতে পারে, আরো ভালো কিছু হইতে পারে। যাই হোক, এখন নির্বাচন নিয়ে বিএনপি যখন ওয়ান ওয়ে রোডে ঢুকছেন যে আগামী 6 মাসের মধ্যে নির্বাচন দেওয়া সম্ভব, এরকম একটা অবস্থানে আছেন, তখন আমরা মনে করি যে এই বক্তব্যটা বিএনপিকে, বিশেষ করে তারেক রহমানকে, কারণ আগামী দিনে যে সংবিধান যদি কার্যকর হয়, সংশোধিত সংবিধান, তাহলে বেগম খালেদা জিয়া তিনি কিন্তু প্রধানমন্ত্রী হবেন না, প্রধানমন্ত্রী হবে জনাব তারেক রহমান। আর নির্বাচন ইস্যুতেও বেগম খালেদা জিয়া দলের জন্য ওরকম কোনো বক্তব্য দিচ্ছে না, জনাব তারেক রহমানই বক্তব্য দিচ্ছেন। নির্বাচনের পজিটিভিটিটা তিনি বোঝানোর চেষ্টা করছেন যে দ্রুত একটা নির্বাচন দরকার। মির্জা ফখরুল ইসলাম তারা এই নির্দেশেই কিন্তু কাজগুলো করে যাচ্ছেন। তো এর মধ্যে সার্জিস বলছেন এই বার্তাটা বিএনপিকে, তারেক রহমানকে, প্রত্যেকটা নেতাকর্মীকে সার্জিস দিচ্ছেন যে আমরা মনে করি এত বড় অভ্যুত্থান, এত রক্ত, এত জীবন, সামগ্রিক সবকিছুর যে চাওয়া, তা কেবল একটি নির্বাচনের মধ্যে সীমাবদ্ধ না। আমরা অবশ্যই মনে করি দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের মাধ্যমে জনগণের যারা প্রতিনিধি হবেন, স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে তাদের কাছে ক্ষমতা যাবে, এতে কোনো সমস্যা নেই। কিন্তু এটা তো এক কথায় অবাস্তব এবং অসম্ভব যে 6 মাসের মধ্যে নতুন একটি ভোটার তালিকা হালনাগাদ করা, নির্বাচন কমিশনকে ঠিক করা, বিচার ব্যবস্থাকে সংস্কার করা এবং আইন শৃঙ্খলা বাহিনীকে তাদের মূল ভূমিকায় ফিরিয়ে আনা। এখন বিএনপি মনে করছে সার্জিসরা যে দাবিগুলো করছে এগুলো একদিনে হবে না, তারাও জানে। তারার বক্তব্য, নির্বাচন দেন, যদি জনগণ যাদেরকে ক্ষমতায় নেয়, প্রয়োজনে তোমরাও রাজনৈতিক দল করে আসো, জনগণ যাদের হাতে ক্ষমতা দিবে সংস্কার চলবে, নাইলে পরের বছর আবার তাদেরকে জনগণ ফালাই দিবে ক্ষমতা থেকে। কিন্তু এই সংস্কারের নাম দিয়া অলরেডি 6 মাস চলে গেছে, আরও 6 মাস মানে অলরেডি 1 বছর, আগামী 6 মাস মানে টোটাল সময় হচ্ছে 1 বছর, কিন্তু সরকার বলছে আগামী 1.5 বছর, 6 মাস গেছে, টোটাল 2 বছর, এটা 2 বছর পরেও হতে পারে। এরকমই একটা অবস্থান যখন দেখা যাচ্ছে, তখন সার্জিসদের বক্তব্য যে এই 6 মাসের মধ্যে নির্বাচন ইস্যুটা এটা আসলে অসম্ভব। তো অন্তর্বর্তী সরকার যেমনটি বলছিল, সার্জিস বলছে 26-এর মাঝামাঝির পূর্বে, সেটা হোক কিংবা তার 2-1 মাস আগে হোক। এছাড়া 25-এর ডিসেম্বরে কিংবা 26-এর জানুয়ারি কথা এসেছে, যেটি যৌক্তিক তাতে আমরা দ্বিমত করব না, কিন্তু যদি বলা হয় এই বছরের জুন জুলাই বা জুন মাস, সেটি অযৌক্তিক, এইটা
মানে খুবই অল্প সময়। সংস্কার হওয়ার পরপর যদি আমরা নির্বাচনের দিকে যাই তাহলে জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ হবে। তিনি বলছেন পুরো বাংলাদেশের প্রত্যেকটি জেলা উপজেলা যেখানে আমরা আছি, প্রতিনিধিরা গিয়েছি, সেখানে এই কথাটা তারা শুনছেন যে মানে সংস্কার লম্বা সময় ধরে বা সংস্কারটা চলমান। গাইজ আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে এই 18 তারিখে কি হচ্ছে। শেখ হাসিনা যে একটা হরতালের ডাক দিয়েছিল, শেখ হাসিনার কল রেকর্ডের মানে এই প্রেক্ষাপটে অনেকে আলোচনা করতেছে, সমালোচনা করতেছে আওয়ামী লীগ কর্মীদের তাণ্ডবের বিষয়ে। দর্শক শ্রোতা, এতক্ষণ আপনাদেরকে যা কিছু দেখিয়েছি সব কিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি, এইখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই। এইসব দেখে আপনাদের কি মনে হচ্ছে এবং আপনাদের মন্তব্য কি, এটি কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন। এবং আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে যাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। ধন্যবাদ।